আসসালামু আলাইকুম। স্যাট একাডেমির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সামনে আবারও চলে এলাম আমি মোহাম্মদ মাশকুর রহমান মাসুক। তোমাদের বায়োলজি ভীতি দূর করার জন্য আমি আছি তোমাদের সাথে। স্যাট একাডেমিতে তোমরা জানো যে নিয়মিত কিন্তু আমরা বায়োলজি ক্লাসগুলো নিচ্ছি এবং বায়োলজি যে আমাদের কোর্সটা অর্থাৎ এইচএসসি বায়োলজি ব্লুপ্রিন্ট সেটা ক্লাস কিন্তু মোটামুটি নিয়মিত আমরা নেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমাদের বায়োলজি ভীতি আমরা খুব দ্রুতই দূর করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করতে পারি। আজকের ক্লাসের বিষয়বস্তু কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের নাম শুনলে আমরা বুঝতে পারছি যে কি নিয়ে মূলত কথাবার্তা হবে, ডিএনএ এবং আরএনএ। ঠিক ধরতে পারছো তোমরা, তাই না? ডিএনএ এবং আরএনএ নিয়ে কথাবার্তা হবে আজকে, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড এবং এগুলোর মূল উপাদান, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান আরো কি কি আছে এগুলো নিয়ে আমরা দেখব। তাহলে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো? এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো হচ্ছে বংশগতীয় বস্তু কি, অর্থাৎ কাকে আমরা কি বংশগতীয় বস্তু বলছি। এরপরে আমরা জানবো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। তারপর আমরা জানবো নিউক্লিক অ্যাসিডের কি কি মূল উপাদান আমরা দেখতে পাই বা কি কি মূল উপাদান আছে, অর্থাৎ গাঠনিক উপাদান এবং রাসায়নিক উপাদান আমরা দেখতে পাবো। তারপর আমরা দেখতে পারবো নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড সম্পর্কে, অর্থাৎ নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড ব্যাপারটা কি সেটা আমরা দেখতে পাবো। এবং সর্বশেষ আমরা দেখতে পারবো ডিএনএ এবং আরএনএ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং ডিএনএ যে মডেলগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এখন বংশগতীয় বস্তু কি? বংশগতীয় বস্তু নামটা শুনলেই বোঝা যাচ্ছে বংশগতি সৃষ্টি হওয়া, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বংশগতি বস্তু বা বংশগতি বলছি। এখন এই বংশগতি বা হেরিডিটি এই ব্যাপারটা কিভাবে আসে মূলত, অর্থাৎ যে মানে এলাকায় বলে না যে তোমার চোখটা তোমার বাবার মতো, তোমার চোখ নাকটা তোমার মায়ের মতো, এইভাবে যে বলে এগুলো কিভাবে আসছে মূলত? এগুলা বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ আরএনএ বা জিন এগুলার প্রক্রিয়ার মাধ্যমে মূলত এগুলা এসে থাকে, অর্থাৎ এটাকে আমরা জেনেটিক ট্রান্সমিশন বলছি, অর্থাৎ জিন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে যেটাকে আমরা জেনেটিক ট্রান্সমিশন বলছি। আর জেনেটিক ট্রান্সমিশন হচ্ছে বংশগতির সমনাম, অর্থাৎ বংশগতির যে সমনাম বা কাছাকাছি নাম যদি আমরা বলি তাহলে জেনেটিক ট্রান্সমিশন বলবো। এরপর যদি আমরা দেখি জীববিজ্ঞানের যে শাখায়, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় কি করা হয়, বংশগতি নিয়ে আলোচনা করা হয়, বংশগতি নিয়ে বিশদ আলোচনা এবং গবেষণা করা হয়, তাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আর যেসব বস্তুর মাধ্যমে কি হয়, পিতা এবং মাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় এবং তাদেরকে একত্রে আমরা বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল বলছি, অর্থাৎ যে বস্তুর সম্পর্কে যেগুলা ডিএনএ এবং আরএনএ সাধারণত হয়ে থাকে। তারপর যদি আমরা বলি বংশগতীয় বস্তুর প্রধান উপাদান কি? ক্রোমোজোম। বংশগতীয় বস্তু প্রধান উপাদান ক্রোমোজোম, কারণ ডিএনএ এবং আরএনএ মূলত ক্রোমোজোমের মাঝেই আমরা দেখতে পাই। এই যে তোমরা এখানে লক্ষ্য করতে পারো একটা ডিএনএ কে আমি ঘুরাচ্ছি, বারবার বেচারা ঘুরতেই আছে, তাই না? এটা একটা ডিএনএ। এরপর যদি আমরা দেখি নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানার আগে আমাদের কিছু কথা অবশ্যই জেনে নিতে হবে। 1869 সালে সুইস চিকিৎসককে 1869 সালে সুইস চিকিৎসক যার নাম হচ্ছে ফ্রেডরিক মিশার, যার নাম কি ফ্রেডরিক মিশার, উনি কি করলো, উনি সর্বপ্রথম যে আমাদের যে ক্ষতস্থানের যে বিভিন্ন পুঁজ এটা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করলো, যে ক্ষতস্থানের পুঁজের ভিতর আসলে কি আছে। সেখানে উনি নতুন কিছু রাসায়নিক পদার্থ লক্ষ্য করলো এবং রাসায়নিক পদার্থগুলোকে পৃথক করলো, যার নাম দিল উনি কি, যার নাম দিল উনি নিউক্লিন বা নিউসলিন বা নিউক্লিন আমরা বলবো, বাংলায় নিউক্লিন বলবো, তাহলে নিউক্লিন নাম দিল। এই নিউক্লিনের ব্যাপারটা বা নিউক্লিন শর্করা যে আমাদের এমনি আমিষ বা হচ্ছে অন্যান্য প্রোটিন, আমিষ বা হচ্ছে চর্বি এগুলা থেকে মূলত একটু আলাদা বা যেটা একটু আলাদা ধরনের দেখা গেছে বা ভিন্নধর্মী। এবং 1879 সালে বিজ্ঞানী অল্টম্যান উনি এটার নাম দিয়েছে কি, উনি এটার এসিড ধর্ম পাইছে, যে নিউক্লিক অ্যাসিড একটা এসিড ধর্ম আছে যেটার নাম নিউক্লিক অ্যাসিড নাম দিয়েছে। আর এজন্যে 1910 সালে উনি নোবেল পুরস্কারও পেয়েছিল। তাহলে নিউক্লিক অ্যাসিডের নামকরণ বা নিউক্লিক অ্যাসিড কিভাবে আসছে সেটা আমরা দেখতে পেলাম। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এখানে দেখবো যে নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ কত, 15%, এবং অন্যান্য উপাদান যেমন ফসফরাসের পরিমাণ কত, 10%। আমরা এগুলো বিস্তারিত এখানে
দেখতে পাবো, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস মৌল দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস মৌল নিয়ে গঠিত হয়। নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? 15% নাইট্রোজেন আমরা লক্ষ্য করব। নিউক্লিক অ্যাসিডে 15% নাইট্রোজেন আমরা লক্ষ্য করব এবং ফসফরাসের পরিমাণ 10%, যেটা আমরা মাত্রই বললাম। তাহলে কত পার্সেন্ট ফসফরাস এবং কত পার্সেন্ট নাইট্রোজেন, এটা অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। অর্থাৎ 15% আমরা পাবো নাইট্রোজেন এবং 10% হচ্ছে ফসফরাস। আর মূলত দুই প্রকার নিউক্লিক অ্যাসিড আমরা লক্ষ্য করি, একটা কি ডিএনএ এবং আরেকটা কি আরএনএ। ডিএনএ এবং আরএনএ আমরা লক্ষ্য করব। এরপর যদি আমরা দেখি, ডিএনএ সাধারণত নিউক্লিক অ্যাসিডের ক্রোমাটিনে থাকে। তাহলে ডিএনএ কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডের ক্রোমাটিনে আমরা এর ব্যবহার দেখতে পাবো। আর গত ক্লাসে আমরা ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করছিলাম, যেখানে ক্রোমাটিন ব্যাপারটা নিয়ে আমি বলেছিলাম। এরপর যদি দেখি আমরা আরএনএ 90 ভাগ পাওয়া যায় সাইটোপ্লাজমে এবং বাকি 10 ভাগ কোথায় পায়? নিউক্লিওলাসে। অর্থাৎ আরএনএ যদি আমরা দেখি, আরএনএ 90 ভাগ আমরা কোথায় পাবো? 90 ভাগ আমরা পাবো সাইটোপ্লাজমে এবং বাকি 10 ভাগ আমরা নিউক্লিয়াসে লক্ষ্য করব বা নিউক্লিয়াসে দেখতে পাবো। এরপর যদি আমরা দেখি, এরপর আমরা কি দেখতে পাবো? নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা দেখলাম। এখন নিউক্লিক অ্যাসিডের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস মৌল নিয়ে গঠিত, আমরা এটা অলরেডি বলেছি। তারপরে হচ্ছে একটি ডিএনএ এবং এগুলো আমরা বলেছি। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে একে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়। একে কি বলা হয়? এই যে নিউক্লিক অ্যাসিডকে মূলত কি বলা হয়? মাস্টার মলিকিউল নামে অভিহিত করা হয়। এখন নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানে আমরা চলে আসি সরাসরি। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, নিউক্লিক অ্যাসিডের কিছু মূল উপাদান বা মেইন মলিকিউল আমরা লক্ষ্য করব। তাহলে এখানে দেখবো পেন্টোজ সুগার আমরা দেখবো, বা পেন্টোজ নাম শুনে মনে হচ্ছে 5 কার্বন। পেন্টোজ শব্দে 5 কার্বন বিশিষ্ট শর্করা আমরা এখানে লক্ষ্য করব। এরপরে যদি আমরা দেখি, নাইট্রোজেন গঠিত বিভিন্ন ক্ষারক বা বেস আমরা লক্ষ্য করব। নাইট্রোজেন গঠিত কিছু ক্ষারক পদার্থ বা নাইট্রোজেনাস বেস আমরা এখানে লক্ষ্য করব এবং সর্বশেষে আমরা ফসফরিক অ্যাসিড আমরা এখানে দেখতে পাবো। কি দেখতে পাবো? ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা প্রথমেই পেন্টোজ সুগার দিয়ে চলে আসি। পেন্টোজ নামটাই বলতাম 5 কার্বন বিশিষ্ট সুগার বা চিনিকে পেন্টোজ সুগার বলা হয়। আর নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের পেন্টোজ সুগার পাওয়া যায়, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ সুগার নাম শুনে মনে হচ্ছে এটা কোথায় থাকে? এটা আরএনএ তে থাকে। আর ডিঅক্সিরাইবোজ সুগার সেটা অবশ্যই ডিএনএ তে আমরা লক্ষ্য করব। এখন রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগার নিয়ে যদি আমি বলতে আসি, তাহলে আমি এখানে কিছু ব্যাপার এখানে প্রথমেই বলে নেওয়া উচিত। এখন ডিঅক্সিরাইবোজ সুগার, এটা হচ্ছে বিটা ডিঅক্সিরাইবোজ সুগার, আর এখানে বিটা ডিঅক্সিরাইবোজ সুগার আর হচ্ছে রাইবোজ সুগার আমরা এখানে লক্ষ্য করব। ডিঅক্সিরাইবোজ সুগার আর রাইবোজ সুগারের ভিতর মেইন পার্থক্যটা কোথায়? আমরা এখানে লক্ষ্য করব 2 নাম্বার কার্বন। আমরা এই চিত্রটা যদি লক্ষ্য করি, এখানে ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে কি নাই? অক্সিজেন নাই। আর রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন আমরা এখানে লক্ষ্য করব। এই যে অক্সিজেন এখানে আমরা দেখতে পাচ্ছি। মেইন পার্থক্যটা এখানে হচ্ছে 2 নাম্বার কার্বনে, ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না, ডিঅক্সি অর্থাৎ অক্সিজেন নাই, এটা মনে রাখতে হবে। ডিঅক্সি মানে অক্সিজেন নাই, 2 নাম্বার কার্বনে অক্সিজেন আমরা এখানে দেখতে পাবো না। তাহলে এই ছিল ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ সুগার। এরপরে আমরা দেখি নাইট্রোজেন গঠিত আরো বিভিন্ন ক্ষারকগুলো আমরা এখানে দেখি। তারা নাইট্রোজেন গঠিত ক্ষারক মূলত 2 প্রকার ক্ষারক আমরা লক্ষ্য করে থাকি। নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে ক্ষারক সমূহ গঠিত হয়। ক্ষারক সমূহ 1 রিং বিশিষ্ট কিংবা 2 রিং বিশিষ্ট হয়। তাহলে 2 প্রকার ক্ষারক, একটা হচ্ছে পিউরিন এবং একটা পাইরিমিডিন। এখন কোনটা 1 রিং কোনটা 2 রিং আমরা এটা দেখব। আর এই রিং সংখ্যার উপর ভিত্তি করে মূলত পিউরিন এবং পাইরিমিডিন নামটা দেওয়া হয়েছে। তাহলে পিউরিনটা আমরা প্রথমেই দেখি। পিউরিন হচ্ছে কি 2 রিং বিশিষ্ট। পিউরিন এটা হচ্ছে 2 রিং বিশিষ্ট। পিউরিন কয় রিং বিশিষ্ট? 2 রিং বিশিষ্ট এবং এর সাধারণ সংকেত কি? C2H5N1। আর এটা পিউরিনের সাধারণ সংকেত অবশ্যই মনে রাখতে হবে। সংকেতটা কি? C2H4 আর হচ্ছে N1। আর এটা পিউরিনে মূলত 2 ধরনের ক্ষারক থাকে, একটা হচ্ছে এডিনিন আর একটা গুয়ানিন, অর্থাৎ এ আর জি। পিউরিনে 2 ধরনের ক্ষারক থাকে। কয় ধরনের ক্ষারক থাকে পিউরিনে? পিউরিনে হচ্ছে 2 ধরনের ক্ষারক থাকে, একটা কি এডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আমরা এডিনিন এবং গুয়ানিনের 2টা
ফর্ম এখানে দেখতে পাবো। এবং এখানে আমরা দেখব, আমরা বলি 2 রিং বলেছিলাম, এই যে এখানে একটা রিং, এখানে একটা রিং, দুইটা রিং আমরা এখানে লক্ষ্য করব। এটা হচ্ছে এডিনিনের একটা চিত্র, এটা হচ্ছে গুয়ানিনের একটা সাধারণ একটা ফর্মুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা দেখি পিউরিন গেল, এরপরে পাইরিমিডিন সম্পর্কে আমরা দেখব। পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট। পাইরিমিডিন কয় রিং? এক রিং বিশিষ্ট। পিউরিন হচ্ছে 2 রিং এবং পাইরিমিডিন এক রিং। মনে রাখতে হবে যেটার নাম যত বড় সেটা তত ছোট, এভাবে মনে রাখা যাবে আর কি। পাইরিমিডিন নামটা অনেক বড় না, পিউরিনের নামটা মাত্র 4 সংখ্যা, এই জন্য সেটা 2 রিং বিশিষ্ট। আর এটার নামটা অনেক বড়, এটা এই জন্য 1 রিং বিশিষ্ট। আমরা এইভাবে জাস্ট মনে রাখতে পারি। এবং এটা সাধারণ সংকেত কি? C4H1N2। এটা সাধারণ সংকেত কি? C4H1 এবং N2। আর নিউক্লিক অ্যাসিডের 3 প্রকার পাইরিমিডিন বেস আমরা লক্ষ্য করতে পারবো। 3 প্রকার পাইরিমিডিন আমরা দেখবো, পাইরিমিডিন বেস দেখবো। সেটা হচ্ছে থায়ামিন, অর্থাৎ টি দ্বারা লক্ষ্য করব, যেটা টি দ্বারা দেখা যায়, এবং সাইটোসিন যেটা সি দ্বারা, এবং ইউরাসিল যেটা ইউ দ্বারা। আর ইউরাসিল কেবল মাত্র কোথায় থাকে? আমরা ইউরাসিল শুধুমাত্র আমরা কোথায় দেখবো? আরএনএ তে দেখবো। এবং থায়ামিন শুধুমাত্র ডিএনএ তে থাকবে, এবং থায়ামিন কেবলমাত্র ডিঅক্সিরাইবোজ বা ডিএনএ তে থাকবো। এখানে আমি লিখেও দিয়েছি, মনে রাখতে হবে যার নাম যত বড় তার গঠন তত ছোট, যার নাম যত বড় তার গঠন তত ছোট। এখানে আমরা থায়ামিন, ইউরাসিল এবং সাইটোসিনের গঠন আমরা এখানে লক্ষ্য করব। থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিলের গঠন আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখবো যে এটা 1 রিং বিশিষ্ট। এটা কয় রিং? 1 রিং বিশিষ্ট। তাহলে এই ছিল পিউরিন এবং পাইরিমিডিন বেস আমরা দেখলাম। এরপরে আমরা ফসফরিক অ্যাসিড সম্পর্কে একটু জেনে আসি। ফসফরিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডের অন্য একটি অন্যতম উপাদান ফসফরিক অ্যাসিড। আর ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত যদি আমরা দেখি, সেটা কি? H3PO4। অর্থাৎ এখানে হাইড্রোজেন, ফসফরাস আর হচ্ছে অক্সিজেন সমন্বয়ে মূলত গঠিত হয়েছে, এবং 3টি একযোজী অর্থাৎ একযোজী হাইড্রোক্সিল গ্রুপ OH গ্রুপ এবং দ্বিযোজী অক্সিজেন পরমাণু রয়েছে। এখানে আমরা দ্বিযোজী অক্সিজেন পরমাণু দেখবো, এবং যেগুলা 5 যোজী ফসফরাস পরমাণুর সাথে যুক্ত থাকে। এই যে আমরা দেখবো এখানে অক্সিজেন কত যোজী ছিল? এখানে একযোজী হাইড্রোক্সিল গ্রুপ, একযোজী আমরা হাইড্রোক্সিল গ্রুপ দেখতে পাবো। এবং এখানে আমরা কি দেখবো? দ্বিযোজী অক্সিজেন দেখতে পাবো, এবং 5 যোজী অর্থাৎ এই যে 1 2 3 4 5, তাহলে 5টা হাত ফসফরাসের, 5টা হাত, এজন্য 5 যোজী ফসফরাস আমরা এখানে দেখতে পাবো। এটা চিত্র থেকে আমরা মোটামুটি বুঝতে পারার কথা। এরপর যদি আমরা দেখি নিউক্লিওসাইড সম্পর্কে আমাদের একটু জানার ইচ্ছা হয়েছে। নিউক্লিওসাইড ব্যাপারটা কি সেটা আমাদের একটু জেনে আসি। নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড। প্রথমে আমরা নিউক্লিওসাইড সম্পর্কে জানি, তারপরে নিউক্লিওটাইডের দিকে যাই। নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক, এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক। আরেকটা বিষয় আমি প্রথমে বলিনি, এটা একটু বলিনি, সেটা হচ্ছে কি যে আমাদের যে বিভিন্ন এই ক্ষারকগুলা আছে, যে ক্ষারকগুলোর নাম আমরা বললাম এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই নামগুলা কিভাবে আসলো? এই নামগুলা নিয়ে মূলত এডিনিন এবং থায়ামিনের নামকরণ করা হয়েছে আমাদের মূলত থাইমাস যে গ্রন্থি অর্থাৎ থাইমাস গ্ল্যান্ড, এই থাইমাস গ্ল্যান্ড থাকে, এখানে থাইমাস গ্ল্যান্ড থেকে এদের নামকরণ করা হয়েছে। এডিনো অর্থ হচ্ছে গ্ল্যান্ড, এডিনো শব্দের অর্থ হচ্ছে গ্ল্যান্ড। আর সাইটোসিনের নাম হচ্ছে সাইটো বা সেল থেকে, সাইটোসিনের নাম সাইটো বা সেল থেকে মূলত এসেছে। এছাড়া যদি আমরা বলি গুয়ানিন, গুয়ানিন নাম আসছে মূলত গুয়ানো থেকে, অর্থাৎ গুয়ানো অর্থ কি? গুয়ানো অর্থ বাদুর বা হচ্ছে সি বার্ড এর পরন্ত মল বা ফ্লোকাল ড্রপিং হিসেবে আমরা এটা বলতে পারি। আর এগুলা সাধারণত এটাকে আমরা কি দ্বারা ইংলিশ ATGCU এগুলা দিয়ে আমরা মূলত এগুলা প্রকাশ করে থাকি। আচ্ছা যাই হোক, তাহলে নিউক্লিওসাইড সম্পর্কে আমরা একটু জেনে আসি। এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে, এখানে লক্ষ্যের বিষয় কি? এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক আমরা ইতিপূর্বে অলরেডি দেখেছি, এবং এক অণু পেন্টোজ সুগার, দুইটা যুক্ত হয়ে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যে যৌগগুলা গঠিত হয় তাদেরকে আমরা নিউক্লিওসাইড বলেছি। আর ক্ষারক পাইরিমিডিন যদি হয়, যে পাইরিমিডিন ক্ষারক হচ্ছে, তাহলে তাকে আমরা পাইরিমিডিন নিউক্লিওসাইড বলছি। অর্থাৎ ক্ষারক যদি পাইরিমিডিন বেস থেকে আসে তাহলে সেটা পাইরিমিডিন নিউক্লিওসাইড, এবং ক্ষারক যদি পিউরিন বেস থেকে আসে তাহলে পিউরিন নিউক্লিওসাইড আমরা এখানে বলবো। তাহলে এখানে আমরা কিছু নিউক্লিওসাইড এর নাম দিয়ে দিয়েছি। আমরা যদি লক্ষ্য করি তাহলে পেন্টোজ সুগার রাইবোজ যদি হয়, আর এডিনিনে সেটার নাম হবে এডিনোসিন, এবং গুয়ানিনে গুয়ানোসিন,
আর যদি ইউরাসিল হয় ইউরিডিন, আর সাইটোসিন যদি হয় সাইটিডিন। এরপর যদি আমরা দেখি পেন্টোজ সুগার ডিঅক্সিরাইবোসের ক্ষেত্রে, অর্থাৎ এটা আরএনএ এর ক্ষেত্রে আমরা দেখব, এবং এটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে আমরা এখানে বলবো। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে এডিনিন যদি হয়, এডিনিনের নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে ডিঅক্সি এডিনোসিন। আর গুয়ানিনের ক্ষেত্রে ডিঅক্সি গুয়ানোসিন। আর সাইটোসিনের ক্ষেত্রে ডিঅক্সি সাইটিডিন। এবং সর্বশেষ থায়ামিনের ক্ষেত্রে কি হয়? ডিঅক্সি থাইমিডিন। ডিঅক্সি থাইমিডিন আমরা এখানে দেখব। তাহলে এটা ছিল মূলত নিউক্লিওসাইড সম্পর্কে, এবং আমরা কিছু নিউক্লিওসাইডের কথা এখানে বললাম। এবং সর্বশেষ এখানে নিউক্লিওসাইডের একটা চিত্র আপনারা এখানে দেখে নিতে পারো, তোমরা এখানে দেখে নিতে পারো। নিউক্লিওসাইডের চিত্র আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর যদি আমরা দেখি নিউক্লিওটাইড সম্পর্কে আমাদের একটু জানা উচিত। নিউক্লিওসাইড সম্পর্কে জানলাম, তাহলে নিউক্লিওটাইড ব্যাপারটাকে এটা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। তাহলে নিউক্লিওটাইডটা আমরা দেখি এক অণু নিউক্লিওসাইড এর সাথে এক অণু ফসফেট গ্রুপ। তাহলে যে নিউক্লিওসাইডটা আমরা দেখলাম, সেই নিউক্লিওসাইড এক অণু নিউক্লিওসাইড আমরা নিব, তার সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করবে। তার সাথে কি যুক্ত হবে? ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করবে। আর এক কথায় যদি আমরা বলি নিউক্লিওসাইডের এস্টার হলো নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট যুক্ত হয় এটাকে আমরা এস্টার হিসেবে বলি, তাহলে ওই এস্টার হিসেবে এটা নিউক্লিওটাইড। আর এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যে গঠিত হয় তাকে আমরা নিউক্লিওটাইড বলছি। প্রথমে আগে যদি আমরা বলি নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং পেন্টোজ সুগার মিলে নিউক্লিওটাইড, অর্থাৎ আমি আবারও যদি এখানে আসি তাহলে হচ্ছে এক অণু কি হয়? এক অণু নাইট্রোজেনাস বেস NB, এটা প্লাস কি এক অণু পেন্টোজ সুগার ওয়ান অণু হচ্ছে পেন্টোজ সুগার PS, এটা মিলে হচ্ছে কি গঠন করে? নিউক্লিওসাইড। আর এইটার সাথে আরো যদি প্লাস হয় কি? ফসফেট গ্রুপ যুক্ত হয়, তার তখন সেটা কি? নিউক্লিওটাইড। এটা একটু লক্ষণীয় বিষয়। তাহলে আমরা এখানে নিউক্লিওটাইড ব্যাপারগুলো এখানে থেকে আমরা দেখে নিতে পারবো, যেখানে ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, ফসফেট গ্রুপ আমরা এখান থেকে দেখতে পাবো। তাহলে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড আমরা দেখলাম। এরপর যদি আমরা দেখি বিভিন্ন প্রকার নিউক্লিওটাইড আমরা দেখব। একটু আগে আমরা বিভিন্ন প্রকার নিউক্লিওসাইড দেখেছি, তাহলে এখন বিভিন্ন প্রকার নিউক্লিওটাইড দেখে নেওয়া উচিত। যদি সুগার রাইবোজ সুগার হয়, অর্থাৎ আরএনএ হয়, আরএনএ এর ক্ষেত্রে এডিনোসিন মনোফসফেট AMP। আর AMP এর ক্ষেত্রে আমরা কি নিউক্লিওটাইড দেখতে পারবো? এডিনিন নিউক্লিওটাইড দেখতে পাবো, এবং এডিনিলিক অ্যাসিড, যেটা এডিনিলিক অ্যাসিড আমরা এখানে দেখতে পাবো। তারপরে গুয়ানোসিন মনোফসফেট বা GMP, সেটা কি? গুয়ানিন নিউক্লিওটাইড বা গুয়ানিলিনিক অ্যাসিড আমরা দেখতে পাবো। তারপরে সাইটোসিন মনোফসফেট যদি হয়, সাইটিডিন মনোফসফেট CMP, এটার নিউক্লিওটাইড কি হবে? এটা নিউক্লিওটাইড সাইটিডিনিলিক অ্যাসিড আমরা এখানে দেখতে পারবো। তারপরে ইউরিডিন মনোফসফেটের ক্ষেত্রে বা UMP এর ক্ষেত্রে কি আমরা দেখতে পারবো? ইউরাসিল নিউক্লিওটাইড, এবং এটার অ্যাসিড হিসেবে ইউরিডিলিক অ্যাসিড আমরা দেখতে পাবো। এরপর আরো আছে, আরো কিছু নাম আমরা দেখি। রাইবোজ আরএনএ দেখলাম। এখন ডিএনএ এর ক্ষেত্রে কি হয়? সুগার যদি ডিএনএ বা ডিঅক্সিরাইবোজ সুগার হয়, ডিএনএ এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এখানে ডিঅক্সিরাইবোজ মনোফসফেট বা DAMP ডিঅক্সি, সেই ক্ষেত্রে এডিনিন ডিঅক্সি নিউক্লিওটাইড বা ডিঅক্সি এডিনিলিক অ্যাসিড, অর্থাৎ আকের গুলার সাথে ডিঅক্সি যুক্ত হবে, যেটা আমরা গুয়ানিনের ক্ষেত্রে DGMP দেখতে পারবো, এবং এখানে ডিঅক্সি গুয়ানিলিক অ্যাসিড সেম এস তাই। এখন ক্ষারকের বা নিউক্লিওসাইডের নাম অনুসারে নিউক্লিক অ্যাসিডের নামকরণ করা হয়, অর্থাৎ ক্ষারক যদি রাইবোজ হয় সেই ক্ষেত্রে সিম্পল নাম আমরা দেখলাম, এবং ডিঅক্সি হলে জাস্ট তার নামের পূর্বে ডিঅক্সি নামটা আমরা লাগিয়ে দিব, তাহলে আমরা বিভিন্ন নিউক্লিওটাইডের নামগুলা মনে রাখতে পারবো বা জানতে পারবো। আপনারা এখান থেকে তোমরা এখান থেকে দেখে নিবে অবশ্যই। এরপর যদি আমরা দেখি ডিএনএ এর কি ওয়াটসন এবং ক্রিক এর মডেল। ডিএনএ সম্পর্কে প্রথমে এই মডেলটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াটসন এবং ক্রিকের মডেল চিত্র সহ এটা অবশ্যই লাগবে, এবং এখান থেকে মূলত একটু ভালো মার্ক ক্যারি করা সম্ভব হবে যদি এটা সবাই পারো, তা না হলে কিন্তু এটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব হবে না। তাহলে আমরা ওয়াটসন এবং ক্রিকের মডেলটা একটু দেখা শুরু করি। যদি আমরা বলি ডিএনএ হলো 4 প্রকার। ডিএনএ এর ক্ষেত্রে কি হয়?
4 প্রকার নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ডিএনএ কয় প্রকার নিউক্লিওটাইড দ্বারা গঠিত? 4 প্রকার নিউক্লিওটাইড দ্বারা গঠিত। এবং জানা হয়ে যায় নিউক্লিওটাইড সমূহ এগুলো মূলত নিউক্লিওটাইড সমূহের রাসায়নিক গঠন। আর যেহেতু ডিএনএ অম্লীয় আর কাজেই ফসফেট গ্রুপ অবশ্যই উন্মুক্ত বা এক্সপোজ থাকবে। আর চার্গাভস রুল অনুযায়ী বা চার্গাভস ডাটা অনুযায়ী এ এর সাথে অর্থাৎ এডিনিনের সাথে টি এর সমান হবে এবং জি এর সাথে সি এর সমান হবে। অর্থাৎ এডিনিনের সাথে থায়ামিন যতগুলা সংখ্যক হবে এবং গুয়ানিনের সাথে সাইটোসিন মানে সম পরিমাণে যুক্ত হবে, কোনো ভেদভাব হবে না, অর্থাৎ কোনো রকম উল্টাপাল্টা হবে না, সব সমভাবেই থাকবে। এরপরে যদি আমরা দেখি এরপরে কি আছে, উইকিলিক্স ফ্রাঙ্কস্টেন উনি কি বলছে, ফ্রাঙ্কলিন বলছে কি ডিএনএ অণুর এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে এর ভৌত গঠন কাঠামো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে। এর আণবিক দূরত্ব আমরা যদি দেখি তাহলে 2 মিলিমিটার 0.3 মিলিমিটার 2 ন্যানোমিটার 0.3 ন্যানোমিটার 3.4 ন্যানোমিটার এর হেলিক্সের ধারণা আমরা পাই আর কি। ওনার উইকিলিক্স ফ্রাঙ্কলিন মূলত এই ধারণাটা দিয়েছেন। এবং দুটি পিউরিন পাশাপাশি অবস্থানে 2 মিলিমিটার দূরত্বে থাকতে পারে না, আবার দুটি পাইরিমিডিন পাশাপাশি দূরত্ব 2 মিলিমিটারের কম দূরত্ব থাকতে পারে না। কাজে একটি পিউরিন এবং পাইরিমিডিন ডাবল হেলিক্সে বিপরীতমুখী হয়ে বসতে হবে, তবে এই দুটি স্ট্র্যান্ডের সমান দূরত্ব 2 ন্যানোমিটার হতে হবে। এবং যদি বলি এ ও মানে অর্থাৎ এডিনিন এবং দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয় এবং গুয়ানিন এবং সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হচ্ছে। দুটি স্ট্র্যান্ড একটি অপর দিয়ে সম্পূরক বা কমপ্লিমেন্টারি, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখন যদি আমরা এখানে আসি, এখানে ডিএনএ এর গঠন থেকে মূলত আমরা একটু যদি জানার চেষ্টা করি, তাহলে আবার যদি আমি বলি ডিএনএ এর গঠনটা কিরকম হয়, ডিএনএ এর গঠনটা হচ্ছে এরকম তো হয়ে থাকে। এখন এরকমের ক্ষেত্রে এখানে এই সম্পূর্ণটার দূরত্ব কত, এই সম্পূর্ণটা হচ্ছে 34 অ্যামস্ট্রং যেটা আমরা বললাম, এবং এখান থেকে এই স্ট্র্যান্ডের দূরত্ব হচ্ছে 20 অ্যামস্ট্রং, এবং এইটুকু এই স্ট্র্যান্ড থেকে এই স্ট্র্যান্ডের দূরত্ব হচ্ছে 0.2 অ্যামস্ট্রং, যেটাগুলো আমরা এখান থেকে দেখতে পেলাম বা জানতে পেলাম। এরপর যদি আমরা দেখি, এরপর হচ্ছে ডিএনএ এর কাজ। ডিএনএ এতক্ষণ তো ডিএনএ নিয়ে মূলত কথা হলো, ডিএনএ এর কাজ নিয়ে মনে হয় না আর বলার প্রয়োজন আছে। তারপরে যদি আমি বলতে যাই তাহলে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কে কাজ করে? ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ডিএনএ কাজ করে। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কি কাজ করে? ডিএনএ কাজ করে থাকে। এরপরে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে থাকে এবং নিয়ন্ত্রণ করে থাকে। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে থাকে কে? ডিএনএ। তারপরে বংশ পরম্পরায় সঞ্চারণ করার কাজ করে থাকে, জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, জৈবিক কর্মের নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে, তারপরে মিউটেশনের ক্ষেত্রে কাজ করে, আর হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামতের কাজ করে, ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন সৃষ্টির কাজ করে থাকে, তারপরে প্রজাতি শনাক্তকরণে ডিএনএ ভূমিকা পালন করে থাকে। এইগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর ডিএনএ সম্পর্কে তো অনেক জানা হলো, তাহলে আমরা একটু আরএনএ সম্পর্কে একটু জেনে নেই। আরএনএ সম্পর্কে আমাদের একটু জানা উচিত। আরএনএ, আরএনএ নাম শুনে কি মনে হচ্ছে? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ নামটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ নামটা কি ছিল? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিডের কি হয়? নিউক্লিক অ্যাসিডের মনোমার, নিউক্লিক অ্যাসিডের মনোমার নিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার বা অন্যতম বেস কারক হিসেবে ইউরাসিল, ডিএনএ তে থাইমিন থাকে আর এখানে ইউরাসিল আমরা লক্ষ্য করব। আরএনএ রাসায়নিক গঠন যদি আমরা আসি, আরএনএ কিভাবে গঠিত হয়? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকে, যেটা পেন্টোজ সুগার আমরা বলছি, এবং নাইট্রোজেনাস বেস হিসেবে এডিনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন থাকে। এবং সর্বশেষে আমরা দেখব ফসফেট গ্রুপ আমরা দেখতে পাবো। এবং এখানে আরএনএ এর একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আর ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড। আরএনএ সবসময় সিঙ্গেল স্ট্র্যান্ড, অর্থাৎ আরএনএ এর স্ট্র্যান্ডটা এরকম এক স্ট্র্যান্ডের থাকবে, আর ডিএনএ এর দুইটা ডাবল স্ট্র্যান্ড। ঠিক আছে, এটা ডিএনএ। আর আরএনএ এর ক্ষেত্রে কি হবে? সিঙ্গেল স্ট্র্যান্ড হবে। এটা একটু অবশ্যই মনে রাখা উচিত। এরপর যদি দেখি আমরা আরএনএ এর প্রকারভেদ দেখতে হবে আমাদেরকে। আরএনএ এর প্রকারভেদ, আরএনএ এর প্রথমেই যদি আমরা দেখি টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। টিআরএনএ এর ক্ষেত্রে বা ট্রান্সফার আরএনএ এর ক্ষেত্রে জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে
প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে সেগুলোকে আমরা কি বলছি টিআরএনএ, এটা ট্রান্সফার হিসেবে কাজ করে। তাহলে এটার যদি আমরা বলি যে প্রত্যেকটি টিআরএনএ তে মোটামুটি 70 থেকে 90টি নিউক্লিওটাইড থাকে। একটি টিআরএনএ তে কতগুলো নিউক্লিওটাইড থাকে? 70 থেকে 90টি নিউক্লিওটাইড থাকে। আর কোষের 15% আরএনএ হচ্ছে টিআরএনএ। কোষের কত শতাংশ টিআরএনএ? 15% হচ্ছে টিআরএনএ। আর এটার কাজ কি? এমিনো অ্যাসিডকে এমআরএনএ অনুতে স্থানান্তর করা, অর্থাৎ এমিনো অ্যাসিডকে এমআরএনএ মেসেঞ্জার আরএনএ পরবর্তী আরএনএ তে স্থানান্তর করছে টিআরএনএ ট্রান্সফার আরএনএ। এটা চিত্র যদি আমরা এখান থেকে দেখতে পাই, এটা হচ্ছে একটা টিআরএনএ এর লিফ মডেলের একটা চিত্র আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই। এরপর যদি আমরা দেখি আরএনএ প্রকার ভেদে আরএনএ কি কি প্রকার আছে সেটা আমাদের অবশ্যই একটা জানলাম। আরএনএ এর একটা প্রকার অলরেডি আমরা জানলাম টিআরএনএ। এরপর কি আছে? এরপর হচ্ছে বার্তাবহ আরএনএ বা এমআরএনএ। বার্তাবহ আরএনএ বা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ এটা কি করে? জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট এমিনো অ্যাসিড বাছাই করে তারপরে সেগুলোকে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ বলছে। আর কোষের এই আরএনএ কোষের কত ভাগ? 5 থেকে 10 ভাগ হচ্ছে এমআরএনএ। তারপরে যদি কাজ বলি, এরা হচ্ছে বার্তা 5 লিডার নিউক্লিওটাইড থেকে সাইটোপ্লাজম বহন করে এবং সাইটোপ্লাজম এবং আরএনএ এর সাহায্যে টিআরএনএ এর সাহায্যে এমিনো অ্যাসিড অনুক্রমে শৃঙ্খল হিসেবে তৈরি করে থাকে। এই যে 5 লিডার আমরা দেখতে পাবো এখানে, 5 লিডার বললাম, এবং এখানে 3 টেইলার হয় এবং এগুলা কোডন অঞ্চল, বিভিন্ন কোডন অঞ্চল এখানে আমরা দেখতে পাবো। এই চিত্রটা হচ্ছে একটা এমআরএনএ এর চিত্র। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে আরএনএ এর আরো কিছু প্রকার, যেমন রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ। রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ, রাইবোসোমাল আরএনএ সম্পর্কে আমাদের একটু জেনে আসি, বা আরআরএনএ সম্পর্কে। রাইবোসোমের এটা কি করে? রাইবোসোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ। আর কোষের 80 থেকে 90 ভাগই হচ্ছে রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ। কোষের 80 থেকে 90 ভাগই হচ্ছে রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ। আর রাইবোসোমের অবস্থান করে আর সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরএনএ, এটা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয়। এরা হচ্ছে পানিতে দ্রবণীয় নয় বা অন্য কোনো বস্তুতে দ্রবণীয় নয়, কোনো কিছুতে দ্রবণীয় নয়। আর প্রোটিনের সাহায্যে যুক্ত হয়ে এরা নিউক্লিয় প্রোটিন কণা গঠন করে। এরা কি করে? নিউক্লিয় প্রোটিন কণা গঠন করতে আমরা দেখব। এবং তারপরে যদি দেখি আমরা কাজ কি, এটার কাজ হচ্ছে রাইবোসোম নামক কোষ অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে, যার মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে এটা কোষে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এখানে আমরা আরআরএনএ একটা চিত্র এখানে দেখতে পাবো। এরপর যদি আমরা দেখি, এরপর কি আছে? এরপরে বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ। বংশগতি আরএনএ বা জেনেটিক আরএনএ সম্পর্কে আমরা একটু জেনে আসি। বংশগতীয় আরএনএ বলতে যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে, যেমন টিএমবি বংশগতি উপাদান হিসেবে, মানে আরএনএ তো সাধারণত বংশগতি হিসেবে কাজ করে না, মানে মানুষ বা উন্নত প্রাণীতে ডিএনএ হচ্ছে বংশগতি হিসেবে কাজ করে। বাট কিছু কিছু মানে আরএনএ আছে যারা টিএমবিতে বা অন্যান্য মানে নিম্ন শ্রেণীর জীবে বংশগতি উপাদান হিসেবে কাজ করে, তাদেরকে আমরা বংশগতি আরএনএ বলছি। এক্ষেত্রে জীব দেহে আরএনএ অনুপস্থিত থাকে, যেমন ডিএনএ অনুপস্থিত থাকে, যেমন এটা উদাহরণ টিএমপি। কাজ কি? প্রোটিন তৈরি করা এবং ভাইরাস দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করা। এরপরে আমরা দেখবো মাইনর আরএনএ বা এমআইআরএনএ। মাইনর আরএনএ বা এমআইআরএনএ, এখানে ক্ষেত্রে কি হচ্ছে? সাইটোপ্লাজমীয় আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামে কিছু আরএনএ রয়েছে, তারা কোষে বিভিন্ন প্রোটিনের সাহায্যে মিশে এনজাইমের কাঠামো দান করে, এরা মাইনর আরএনএ। এর অপর নাম নিউক্লিয় আরএনএ বা গাইড আরএনএ বা রাইবোজাইম। এটার বিভিন্ন নাম আছে, নামগুলো আমরা বললাম, নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ বা রাইবোজাইম। আর বিভিন্ন রকমের কাজ যদি আমরা দেখি, কাজের ভিতর এনজাইমের কাঠামো দান করা এবং এনজাইম হিসেবে কাজ করা। তাহলে মাইনর আরএনএ বা এমআইআরএনএ হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে এবং এনজাইমের কাঠামো দান করে থাকে। এই ছিল হচ্ছে আরএনএ এর প্রকারভেদ। এবং সর্বশেষ আজকের ক্লাসের টপিক, সেটা হচ্ছে আরএনএ এর কাজ। আজকের ক্লাসের এটা শেষ টপিক, যেটার নাম কি? আরএনএ এর কাজ। আরএনএ এর কাজের ক্ষেত্রে প্রথমে দেখবো এটার কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। এতক্ষণ কথা বারবার একটা কথাই আমি বলে আসছিলাম, প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে এর মেইন কাজ। এবং টিআরএনএ হচ্ছে কি? এমআরএনএ স্থানান্তর করা, যেটা আমরা দেখলাম ট্রান্সফার আরএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তে যায়, তারপরে সেটা প্রোটিন সংশ্লেষ অংশ নেই। আর আরআরএনএ যেটা কি? রাইবো নিউক্লিয় প্রোটিন গঠন করে। আর এমআরএনএ ডিএনএ হতে বার্তা গ্রহণ করে রাইবোসোমে বসে টিআরএনএ এর সহযোগিতায় প্রোটিন তৈরি করে থাকে। তাহলে আরএনএ এর মেইন কাজই প্রোটিন তৈরি করা, এবং যেখানে প্রোটিন নাই সেখানে
যেখানে আরএনএ না মানে ডিএনএ নাই সেখানে সেই কর্তা ব্যক্তি অর্থাৎ সেই বংশগতীয় বস্তুর উপাদান হিসেবে কাজ করে থাকে। তাহলে আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। আজকের ক্লাসে আমরা কি কি জানতে পেলাম? আজকের ক্লাসে আমরা বংশগতীয় বস্তু সম্পর্কে জানতে পেলাম। আজকের ক্লাসে আমরা জানলাম আরএনএ সম্পর্কে, ডিএনএ সম্পর্কে, নিউক্লিক অ্যাসিডের কিছু প্রকার সম্পর্কে জানলাম, ডিএনএ এর ওয়াটসন এবং ক্রিকের মডেল সম্পর্কে জানলাম এবং আরএনএ এর কিছু প্রকার সম্পর্কে জানলাম। তাহলে আজকের ক্লাসটা কিন্তু মূলত এই পর্যন্তই ছিল। এরপর আমরা ট্রান্সলেশন দেখতে পাবো, ট্রান্সক্রিপশন দেখতে পাবো এবং সর্বশেষ আমরা জিন সম্পর্কে জানতে পারবো। তাহলে মূলত এই অধ্যায়টা আমাদের অবশ্যই শেষ হয়ে যাবে খুব দ্রুতই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।